পটল আলুর তরকারিটি একদম নিরামিষভাবে রান্না করা হলেও এর স্বাদ কিন্তু যে কোনো আমিষ তরকারিকে হার মানিয়ে দেয়। তো আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে রান্না করে দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো এখানে আমি অনেকগুলো পটল নিয়েছি। তো এখানে যে কটা দেখছেন এগুলো নয়, আরও লাগবে মোটামুটি। তো কিভাবে কেটে নিতে হবে সেভাবে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কেটে নেবেন, এতে করে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো যেভাবে পারবেন সেভাবে কাটতে পারেন, তবে এইভাবে কাটলে কিন্তু জিনিসটা দেখতেও ভালো লাগে আর খেতে বেশ ভালো লাগে। তো যে কারণে এইভাবে আমি কেটে নিয়েছি। প্রথমে ওই পটলের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপর একটু করে এইভাবে ছিলে দিয়েছি বা ছুলে দিয়েছি। এতে করে কিন্তু সহজেই ভাজাটা হয়ে যায় আর ভেতর থেকে নরম হয়ে যায়। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীভাবে আমি কাজটি করে নিয়েছি। আর এই পটলগুলোকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন। তো একটু বড় করে কাজটি করেছি, কারণ ভেজে নেওয়ার পর কিন্তু ছোট হয়ে যায়, রান্নাটা হওয়ার পর আর সেভাবে দেখা যায় না। তো যে কারণে একটু বড় করে আমি কাজটি করে নিয়েছি। তো একই সাথে আমি কি করেছি, আলু কেটে নিয়েছি। তো এইভাবে একটু বড় করে আর অনেকগুলো আলু কিন্তু আমি নিয়েছি এখানে। তো মোটামুটি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কড়াইতে একটু তেল দিয়েছি, একটু বেশি করে তেলটাকে দিতে হবে। তেলটাকে দেওয়ার পর আমি এতে দিয়েছি লবণ। তো লবণটাকে দিয়ে একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম তেলে কিন্তু এই পটলগুলোকে বা আলুগুলোকে ভেজে নিতে হবে। এতে করে কিন্তু সহজেই ভাজা যায় আর সুন্দরভাবে ভাজা যায়, একদম ভিতর থেকে নরম হয়ে যায়, আপনারা দেখতে পাবেন। তো আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর একটু বেশি করে তেলটাকে দিয়ে কাজটি করে নিতে হবে, এতে করে কিন্তু কাজটি তাড়াতাড়ি হয়ে যায়। তো এইভাবে মোটামুটি পটলগুলোকে দিচ্ছি, দিয়ে আমি ভেজে দেখাচ্ছি। তো লবণটাকে দেওয়ার কারণে কিন্তু নিচে আর লেগে লেগে যায় না বা পুড়ে যায় না। তো যে কারণে লবণটাকে আমি প্রথমেই দিয়েছি, আপনারা চাইলে কিন্তু পরেও দিতে পারেন। পটলগুলোকে দেখে অনেকটাই মনে হতে পারে পরিমাণে, কিন্তু এগুলোকে ভেজে নেওয়ার পর কিন্তু অনেকটাই কমে যায়, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে একটু নাড়ে চাড়িয়ে ভেজে নিলে কিন্তু দেখতে পাবেন কিভাবে পরিমাণে কমে যায়। তো মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা হয়ে গিয়েছে। তো যে কারণে আমি অনেকগুলো পটল নিয়েছিলাম, তাছাড়া বাড়িতে অনেকজন আছে সে কারণে একটু বেশি করে আমি পটলটাকে নিয়েছি আর আলুটাকেও বেশি করে নিয়েছি। তো আপনারা পরিমাণটা বুঝে শুনে কাজটি করে নিতে পারেন। তো ভেজে নেওয়ার পর আমি তুলে নিচ্ছি, খুব বেশি কিন্তু কড়া করে আমি ভাজিনি, দেখে আশা করি বুঝতে পেরেছেন। সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে আর ভেতর অবধি নরম হয়ে গেছে। তো এইভাবে ভেজে নিতে হবে। তারপর একই তেলের মধ্যে আমি কি করব, আলুটাকে ভেজে নেব একই রকমভাবে। আর লবণ বলুন বা হলুদ কোনো কিছু কিন্তু আমি এখনও দিইনি, ওই যা প্রথমের দিকে আমি লবণটাকে দিয়েছিলাম। তো একই রকমভাবে যেভাবে আমি পটল ভেজেছি ঠিক সেইভাবে কিন্তু আলুটাকে ভেজে নেব। তো এই তরকারিতে আলুর পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, আমরা কিন্তু খেতে ভালোবাসি বলেই দিয়েছি, আপনারা চাইলে অল্প করেও দিতে পারেন। তো মোটামুটি যেভাবে পারবেন বা বুঝে শুনে কাজটি করে নেবেন। তো এটাকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তো ওই তেলের মধ্যে আরও 2 থেকে 3 চামচের মতো তেলটাকে দিয়ে দেবো। আমি সর্ষের তেল দিচ্ছি, তো একটু বেশি করে তেলটাকে দিয়ে কাজটি করে নিতে হবে। তো মোটামুটি তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো গরম করে নেওয়ার পর এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দেবো, যেমন ওই এলাচ দেবো, দারুচিনি দেবো আর লবঙ্গ দেবো। তো মোটামুটি অল্প করে দিয়েছি, দিয়ে তারপর ওই 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি। দিয়ে না সব কিছুকে ভালোভাবে ভেজে নেব। আমি হালকা আঁচেই কাজটি করে নিচ্ছি, এতে করে কিন্তু সমস্ত রকম ফ্লেভার বেরিয়ে আসবে আর এই তরকারিতে এর স্বাদটা বাড়িয়ে দেবে। তো যে কারণে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তারপর একটু আদা বাটা দিয়েছি, একটু বলতে অনেকটাই দিয়েছি আমি। তো আগে থেকে জল দিয়ে বেটে রেখেছিলাম, তো ওটাই আমি দিয়েছি। দিয়ে না সুন্দর করে ভেজে নেব। আর যেহেতু তেলের পরিমাণটা একটু বেশি আছে, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো এইভাবে কিন্তু একটু নাড়ি চাড়িয়ে ভেজে নিচ্ছি। একই সাথে কিছু মশলা দিয়েও আমি কাজটি করে নেব। তো আমি কি করেছি, এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছি। এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, মোটামুটি যে লঙ্কাটা এমনিতেই আমরা খাই, আমি সেই লঙ্কাটাই দিয়েছি। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দরভাবে আসে। তো যে কারণে আমি 2 চামচের মতোই আমি লঙ্কা গুঁড়োটা দিয়েছি, বা তার থেকেও কম বলতে পারেন। তারপর এখানে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওই বাড়িতেই থাকে যে মশলাগুলো ওইগুলো দিয়ে আমি কাজটি করেছি। তো ওটা দিয়ে ভালোভাবে ভেজে নেব, একটু সময় নিয়ে ভেজে নেব আর একটু জল দিয়েই কাজটি আমি করে নেব, আপনারা দেখতে পাবেন। তো এতে করে কিন্তু সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে ভেজে নেওয়া যাবে। তো এইভাবে অবশ্যই কাজটি করে নিতে হবে, নিচে যেন না লেগে যায় সেদিকে একটু খেয়াল করতে হবে। নিচে লেগে লেগে গেলে একটু জলটাকে দিয়ে কাজটি করে নেবেন, সেভাবে আর লেগে লেগে যাবে না। তো দেখতেই পাচ্ছেন সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। আর বেশি কী বলো কড়া করে ভাজা যাবে না, যেহেতু গুঁড়ো মশলাগুলো আছে ওগুলো কিন্তু পুড়ে যায়। তো যে কারণে এই জল দিয়ে কিন্তু কাজটিকে করে নিতে হবে, অল্প একটু জল দিয়েছি।
জলটাকে দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি একটা সময় দেখা যাবে এই মশলা থেকে কিন্তু তেলটা একদম আলাদা হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো তখনই আমি কি করব, আগে থেকে টমেটো বাটা যেটা আমি বেটে রেখেছিলাম বা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেবো। দুটি মাঝারি মাপের আমি টমেটো নিয়েছিলাম, তো ওটাই আমি দিয়েছি। দিয়ে না আমি সুন্দরভাবে ভেজে নেব, বলতে কষিয়ে নেব। তো অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু টমেটোর যে আলাদা একটা ফ্লেভার আছে ওটা কিন্তু একদমই চলে যাবে, না হলে কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো অবশ্যই একটু সময় নিয়ে এই টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে বা ভেজে ভেজে নিতে হবে, আপনারা দেখতে পাবেন। তো একটা সময় দেখতে পাবেন তেলটা কিন্তু একদমই আলাদা হয়ে যাবে, তখনই বুঝতে হবে টমেটোটা ভালোভাবে কষানো হয়েছে বা রান্নাটা ভালোভাবে হয়েছে। ওই যে বললাম, ভালোভাবে না কষানো হলে কিন্তু এই তরকারির স্বাদ একদম আলাদাভাবে হবে, তখন কিন্তু খেতে অতটাও ভালো লাগে না। তো যে কারণে বলছিলাম, তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদমই আলাদা হয়ে গিয়েছে আর ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর আমি দিয়েছি একটু ওই নারকেল বাটা, বা কি বলবো, এটা একদম নরম বলেই আমি দিয়েছি। এই বাটাটা নাও দিলেও চলবে, বলতে এই মশলাটা, তো এই নারকেল বাটাটা না দিলেও চলবে, শুধুমাত্র এই নারকেলের দুধ দিয়েও কিন্তু কাজটি করে নিতে পারেন। তবে এই নারকেলটা অনেকটা নরম ছিল বলেই আমি দিয়েছি। তো অল্প করেই দিয়েছি, দিয়ে না একটু কষিয়ে নিচ্ছি। তো এইভাবে একটু সময় নিয়ে কষাতে হবে। তো এর থেকেও কিন্তু তেলটা আলাদা হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এইভাবে কষানো হয়ে গেলেই কিন্তু কি করবেন, ওই যে আলু আর পটলটা ভেজে রাখা হয়েছিল ওটা দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়েছি, দিয়ে না সব কিছুর সাথে ভালোভাবে কষিয়ে নেব, বলতে নাড়ি চাড়িয়ে নেব। তো এখানে আমি পরিমাণটা বুঝে শুনে লবণটাকেও দেবো, আপনারা দেখতে পাবেন। তো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে, তারপর লবণটাকে দেব। তো অবশ্যই বুঝে শুনে কাজটি করতে হবে। তো এখানে যেহেতু আমি নারকেলের দুধ দিয়ে আমি কাজটি করব, সে কারণে লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক হতেই হবে, না হলে কিন্তু রেসিপিটি খেতে অতটা ভালো লাগে না। তো বুঝে শুনে কাজটি করবেন। অনেক নারকেল আছে খেতে কিন্তু অনেকটা নোনতা হয়, আবার অনেক নারকেল আছে খেতে কিন্তু মিষ্টি হয়। তো ওই জন্য বলছিলাম বুঝে শুনে কাজটি করে নেবেন। তো আমি মোটামুটি 2 চামচের মতো লবণটাকে দিয়েছি আমি। লবণটাকে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে, একটু সময় নিয়েই কষাতে হবে। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দেব নারকেলের দুধ। তো আজকে যেহেতু নিরামিষভাবে রান্না করছি, তো যে কারণে আমি কি করেছি, নারকেলটাকে বেটে তার দুধটাকে আমি বের করে নিয়েছি, তো ওটাই আমি দিচ্ছি। তো একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে ওই নারকেলের দুধটাকে দিয়েছি, সাথে দিয়েছি জল। তো আর কিছুই আমি দিচ্ছি না। তো এই পরিমাণ জল বা দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আগে থেকে পটল আলু আমার ভেজে রাখা আছে, তো সে কারণে বেশি কিন্তু জলের প্রয়োজন হবে না। আর যেহেতু আমি নারকেলটাকে দিয়েছি, বাটা নারকেল, তো সে কারণে একটু ঘন হয়ে যায় তাড়াতাড়ি। তো যে কারণে একটু বেশি করে আমি জল বা এই নারকেল দুধটাকে দিয়েছি, দিয়ে না মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এইভাবে রান্না করে নেব ওই 7 থেকে 8 মিনিটের জন্য। রান্নাটিকে করে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের, দেখুন এইভাবে কিন্তু ফুটে গিয়েছে, অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখে আশা করি বুঝতে পারছেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু তেলটাকে ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি লো ফ্লেমে রান্নাটিকে করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমেও রান্নাটিকে করে নিতে পারেন। আর যেহেতু আমি ইন্ডাকশানের মধ্যে রান্না করছি, তো যে কারণে এর ফ্লেমটাকে বাড়িয়ে দিলে কি হয়, এটা উপচে চলে আসে, তো যে কারণে পড়ে যাচ্ছিলো কড়াই থেকে। তো সে কারণে আমি হালকা আঁচেই রান্নাটিকে করেছি। তো আমি সবশেষে কী করেছি, আমি একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি অল্প করে দিয়েছি, তারপর দিয়েছি গরম মশলার গুঁড়ো। তো অল্প করেই দিয়েছি আমি, দিয়ে না আরও আমি একটু সময়ের জন্য রান্নাটাকে করে নেব, 1 থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্নাটাকে করে নেব। আর এর জলটাকে আমি একদম শুকনো শুকনো করে কাজটি করব না, একটু মাখো মাখো করে কাজটি করবো, যে কারণে অল্প সময় ধরে রান্নাটাকে করেছি। যেহেতু আগে থেকে আবার আলু বা পটলগুলো ভাজা ছিল, সে কারণে কিন্তু সময়টা বেশি লাগলো না, 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি কীভাবে তৈরি হয়েছে, ঠিক এইভাবে কিন্তু তৈরি হয়ে যায়। এই রেসিপি দিয়ে কিন্তু ভাত, রুটি, লুচি সব কিছুই কিন্তু খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। তো রান্নাটিকে আমি করে নিয়েছি, আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি জিনিসটা দেখতে কেমন হয়েছে। যতই সময় যাবে বা রেসিপিটি ঠান্ডা হয়ে আসবে, ততই কিন্তু তেলটা ছাড়তে শুরু করে। তো আমরা গরম গরম অবস্থাতেই খেয়ে ফেলেছি। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।